সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বিএনপির রাজনীতির সাথে জড়িত তিনি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। বাম দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজি। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 18 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বিদ্রোহের ইঙ্গিত পেয়ে ও ব্যবস্থা নেননি বিডিআর কর্মকর্তারা। 2010 চট্টগ্রাম সিটি নির্বাচন, দিনে সুষ্ঠু ভোট, রাতে উত্তাপ। 2012 মানবতা বিরোধী অপরাধে মীর কাশেম আলী কারাগারে। 2013 ঘুমন্ত ছাত্রদল কর্মীদের উপর ছাত্রলীগের হামলা, আহত 20। 2014 বৈধতা চেয়ে সরকার স্বীকার করেছে তারা অবৈধ, মির্জা ফখরুল। 2015 জাফরউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 2016 রিমান্ডে থাকা ফাহিম বন্দুকযুদ্ধে নিহত। 2017 সংবিধান অজুহাত ছাড়ুন, নির্বাচন নিতে চাইলে সরকারকে বিএনপি। 2018 বিচার বহির্ভূত অ্যাকশনের বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের আহ্বান। 2019 আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু। 2021 স্বেচ্ছায় সঙ্গী সহ আত্মগোপনে ছিলেন তহা, ডিবি। 2022 র্যাবের নিষেধাজ্ঞায় বিস্ময় দেখে যুক্তরাষ্ট্র বিস্মিত। শুরুতেই ওবায়দুর রহমান টিপু, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি 2012 সালের একটি খবর, মানবতা বিরোধী অপরাধে মীর কাশেম আলী কারাগারে। দৈনিক যুগান্তরের খবর ছিল এটি। মানবতা বিরোধী অপরাধের বিচার যদি সত্যি নিরপেক্ষ হতো তাহলে শেখ হাসিনার মন্ত্রীদের মধ্যে থাকা 1971 সালের যুদ্ধ অপরাধের সংশ্লিষ্টদের ব্যাপারে কোনো উদ্যোগ বা কোনো তদন্ত পদক্ষেপ কিছুই আমরা পেলাম না। তাহলে ওটি আসলে কিভাবে, কোন বিবেচনায় বিচার প্রক্রিয়া চলেছিল? 2012 সালে মীর কাশেম আলী সহ জামাত ইসলামীর এবং যাদেরকে যুদ্ধ অপরাধী বিচারের আগেই যাদেরকে অপরাধী স্বীকৃতি দিয়ে আদালতে আনা হয়, তার মধ্যে আমরা যেটা জানি শেখ হাসিনার যে এর আগে যে মন্ত্রী পরিষদ ছিল, জামালপুরে একজন নুরু রাজাকার ছিল, ওনাকে উনি ধর্ম প্রতিমন্ত্রী সম্ভবত বানিয়েছিলেন। আরও কিছু রাজাকার সেখানে তারা আওয়ামী লীগে জয়েন করার পরে তারা একেবারে ওয়াশড আউট হয়ে গেছেন। এবং এর আগে যদি আমরা বলি 96-এর নির্বাচনের আগে জামাত ইসলামীর সাথে ওনারা একসাথে আন্দোলন করেছেন। এখন যাদেরকে ফাঁসি দিয়েছেন যেমন মতিউর রহমান নিজামী, তারপরে মুজাহিদ, আমার কলাবাগানে তৎকালীন ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের বাসায় মতিউর রহমান নিজামীর ইমামতিতে, একদম এরা একদম কোট করলাম, মতিউর রহমান নিজামীর ইমামতিতে তারা একসাথে নামাজও পড়েছেন। তো এখন আন্দোলনের স্বার্থে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য যে কাজটি করা দরকার তারা করেছেন। যদি তাদের সাথে থাকে সে মুক্তিযোদ্ধা অথবা রাজাকার না, যদি তাদের সাথে না থাকে এই যে একটা তকমা দিয়ে দেশের মধ্যে যুগের পর যুগ একটা বিশৃঙ্খলা তৈরির পায়তারা উনি করেছেন। ক্ষমতার জন্য কিসের জামাত আর কিসের স্বাধীনতা বিরোধী, কিসের কি, সব কিছুর ভিতরে। এরপরে দেখেন ঘাতক দালাল নির্মূল কমিটি, তারও আগে ঘাতক দালাল নির্মূল কমিটি ওনারা যেটা করেছেন, সেখানেও কিন্তু একই কায়দায় দেশটাকে একটা ধর্মনিরপেক্ষতা ওনাকে বলেন, মানে সবকিছুর বাইরে গিয়ে এক ধরনের ন্যারেটিভ তৈরি করে একটা যে ন্যারেটিভ আসলে ক্ষমতা কেন্দ্রিক, এটা ক্ষমতা কেন্দ্রিক, আর কিছু না। বিচারটা অলরেডি তাদের যে সাক্ষী প্রমাণ যা কিছু আছে এটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর করা হয়েছে, তাদের বানানো সাক্ষীর উপর করা হয়েছে। তাদেরকে নির্দোষ প্রমাণের জন্য তাদের আত্মপক্ষ সমর্থনের যে প্রপার একটা ফোরাম, প্রপার যে লজিস্টিক জিনিসগুলি থাকে, সাক্ষী প্রমাণ বা কিছু, আসলে তো কোনো কিছুর তো অস্তিত্ব ছিল না। গণভবনের নির্দেশে, বঙ্গভবনের নির্দেশে তারা প্রেসিডেন্টের অনুমতি সব কিছু মিলেই তারা ফাঁসিটা যত তাড়াতাড়ি করে। এবং আপনারা জানেন এই যে বিচারপতি সিনহা, সাবেক বিচারপতি, যিনি প্রধান বিচারপতি, জীবনের ভয়ে দেশ ত্যাগ করতে তাকে বাধ্য করা হয়েছে,
উনি তার বইতে লিখেছেন, বারবার বলেছেন যে যত ফাঁসির অর্ডার দেওয়া যায়, ফাঁসির অনুমতি দেওয়ার জন্য উনি নিজেও এইগুলি করে গেছেন। উনি নিজেও প্রাথমিক অবস্থায় বেশ কিছু জামাতের নেতাদেরকে ফাঁসির অর্ডারে উনি সই করেছেন। সুতরাং এটা আমি এখন বলবো সমস্ত তথ্য উপাত্ত নিয়ে এই বিচারটা 100% ন্যায় বিচার হয়নি। তো ন্যায় বিচার যেহেতু হয়নি, এই বিচারগুলো আবার রিভিউ করা তো উচিত, যদিও ওনাদের মৃত্যুদণ্ডের পরেও আসলে যারা এই কাজটি করেছে নির্দোষ প্রমাণ করা যায়। যেমন অনেক আন্তর্জাতিক আদালতে অনেক বিচার আছে যারা মারা গেছেন, হ্যাঁ, ব্রিটেনেও আমি দেখেছি যে অনেক সময় অনেক মানুষ মারা যাচ্ছে নানা কারণে, মৃত্যুর পরেও তাদেরকে নির্দোষ প্রমাণ করা হচ্ছে। যেমন অনেকে যুদ্ধ অপরাধী বলা হয়েছিল ভিয়েতনাম ওয়ারের সময়, অনেকের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করা হয়েছে এবং পরে দেখা যায় যে উনি নির্দোষ। এগুলিও তারা মামলা করে আদালতে অনেক সাক্ষী প্রমাণের পরে প্রমাণ হয়েছে যে উনি আসলে নির্দোষ। সেটি তো ক্লারিফাই করা রাষ্ট্রের দায়িত্ব। এটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু কে করবে? রাষ্ট্রটা কে? রাষ্ট্রটা কারা পরিচালনা করতেছেন, হ্যাঁ, বা আমরা কারা রাষ্ট্রের পরিচালনা যাদেরকে মেনে নিচ্ছি? এখন রাষ্ট্রের, এদেশের প্রথম হচ্ছে রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র, ডেমোক্রেসি থাকতে হবে, একটা মিনিমাম ডেমোক্রেসি থাকতে হবে, হ্যাঁ, জনগণের অধিকার থাকে। যেখানে অধিকারই নাই, কিছুই নাই, সেখানে তো একতরফা সবই হবে। আমরা একটা ব্রোকেন রাষ্ট্রের মধ্যে আমরা দীর্ঘ সময়, আমি আরেকটা টকশোতে আমি বলেছি, স্বাধীনতার এই যে 55 বছর বা আমরা যাই বলি, এই 55 বছরের মধ্যে প্রায় 29-30 বছরে ছিলাম আমরা স্বৈরতন্ত্রের আন্ডারে। অটোক্রেটিক গভর্নমেন্ট, অথরিটেরিয়ান গভর্নমেন্ট, বাকশাল বলেন, এরশাদের আমল, আওয়ামী লীগের 72-75, তারপরে এখানে প্রায় 17 বছর। তো একটা কালচারের মধ্য দিয়ে উই আর ফেসিং এ কন্টিনিউয়াস ডিক্টেটরশিপ। সেখানে আমরা মানসিকভাবে অনেকটা এরকম হয়ে গেছি এখন। আপনি দেখেন আমাদের জনগণের এই যে এতগুলি 1,500 লোক মারা গেল, প্রায় 30-40 হাজার লোক ইনজুর হলো, এত বড় একটা বিপ্লব, রক্তাক্ত বিপ্লবের পরেও কেন জানি আমাদের জনগণের কিছু অংশের মধ্যে জানি এটা যেন আমরা বলে যে চলছে, মানে এটা পাশ কাটিয়ে ওই ভালো ছিল, সে ভালো ছিল, তখনই কি ছিল। আমরা কতটা মানে আত্মভোলা জাতি, যার কারণে আমাদের কপালে কেন যেমন প্রজা এমন রাজা। একই বিষয় আমিরুল ইসলাম কাগজি আপনার কাছ থেকে জানতে চাই। একটা স্পেসিফিক বিচারের কথা আমি বলি। সালাউদ্দিন কাদের চৌধুরী যখন সাক্ষী দিচ্ছেন, নিজেই ছাপাই বললেন যে আমি যখন পিন্ডিতে যাই, মানে অর্থাৎ লাহোরে যাই, তখন তাকে রিসিভ করেছে কিন্তু সালমান এফ রহমান, এবং বারবার বলছে যে আপনি অন্তত, আদালতকে বলছে যে আপনি অন্তত সালমান রহমানকে সামনে এসে সাক্ষীটা দিতে বলেন যে আমি ওই সময় কোথায় ছিলাম। এবং যুদ্ধের শুরু থেকেই কিন্তু একেবারেই 26শে মার্চের পরপরই সালাউদ্দিন কাদের চৌধুরী এখান থেকে চলে গেছে। তাকে একেবারে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো তার ওইখানে চট্টগ্রামে একটি মামলায় নতুন চন্দ্রকে হত্যা করার জন্যে। আচ্ছা, সেই সময় তার বয়স কত ছিল? আর 2 নম্বর হলো যে সে পরিষ্কার করে বলছে যে আমি কোথায় ছিলাম, এই জন্য তো বাইরে যেতে হচ্ছে না, তার দলেরই একজন নেতার কথা বলে দিচ্ছে যে তার একটা সাক্ষী নেওয়া হবে, কিন্তু নেওয়া হয়নি। অর্থাৎ আর যে সমস্ত ঘটনা আমরা একটার পর একটা দেখি, সেটা তো একেবারেই কাগজপত্রে সেই সময় 2-1টা পত্রপত্রিকায় ছাপা হয়েছে, যা সেখান থেকেও সেই সমস্ত সাক্ষী নিয়ে তো একটা এত বড় বিচার করা যায় না। বিতর্ক তো আছেই, বিতর্ক থাকবে। এখন এই বিচারগুলো তো ব্যারিস্টার টিপু ভাই বললেন যে হতে পারে নানান দেশে কিন্তু হয়েছে। একেবারে আমরা প্রথমেই আসতে পারি, আমি যদি বলি সক্রেটিসের বিচারটা কিরকম হয়েছিল। সক্রেটিসের বিচার কিন্তু ওই সময় ওই স্বৈরাচারী সরকার কি করেছিল, তাকে এমনভাবে সাজিয়ে একটা বিচার করলো, সেই বিচারে একদিকে ছিল প্রায় 200-250 মতো বিচারক, আর একদিকে ছিল 300 বিচারক। তারা মিলে মানে অর্থাৎ 300 মানে এইরকম একটা হত্যাকাণ্ড বা ফাঁসি বা ওই সময় মৃত্যুদণ্ড দিতে গেলে অ্যাবসলুট অন্তত রায় আসতে হয়, সেখানে স্প্লিটেড রায়। তারপরও সক্রেটিসকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এরপরে ওইটা যে ভুল ছিল, ওই সময় যে একেবারে মন গড়া একটা বিচার ছিল, সেটা পরবর্তীতেই কিন্তু ওই গ্রিসে আবার নতুন করে বিচার করার পরে বলা হলো যে সেটা তা প্রায় 2000 বছর পরে হলো। তাহলে 2000 বছর পরে যদি সক্রেটিস নির্দোষ প্রমাণ হতে পারেন, তাহলে আমাদের দেশে যারা যুদ্ধ অপরাধী এখনই হতে পারে, এটা এখনই হতে পারে এবং এটা করা যেতে পারে। ঠিক ওই যে আমি বললাম যে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে তাদেরকে রায় কার্যকর করা হলো, ওইগুলো সামনে নিয়ে আসলেই তো হয়ে যায়। তখন কে কোথায় ছিল, যেমন এই যে কাদের মোল্লার কথাটা এখানে বারবার বলা হচ্ছে, কসাই কাদের, যিনি ওই ট্রাইব্যুনালের বিচারক ছিলেন,
ওই রায় দেওয়ার পরে কাদের মোল্লার কিন্তু ফাঁসি দেন নাই, উনি দিয়ে দিয়েছিলেন যাবজ্জীবন। এই যাবজ্জীবন দেওয়ার পরেই তো গণজাগরণ মঞ্চ হলো, ওই যে মব, তো একটা মব তৈরি করা হলো। কিন্তু তার কাছে জিজ্ঞেস করা হলো যে এই একটা তো ভেজালটাও তো বাধাই দিয়ে দিলে, মানে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে একটা ভেজাল বাধাই দিল না সে, যে এটা হওয়ার কথা সব হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন দিয়ে দেওয়া হলো, একটা ভেজাল বাধাই দেওয়া হলো। মানে সে সময় তার জবাব, মানে তাদের জবাব ছিল এরকম, কাদের মোল্লাকে কোনো অবস্থা থেকে ফরিদপুর থেকে ঢাকায় আনা যায়নি। কাদের মোল্লা সেই সময় কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, অনার্সের ছাত্র, এবং সেখান থেকে সে চলে গেছে ফরিদপুরে একটা ওই কাপড়ের দোকানে সেই সময় ওই কাজ করতো। এই সময় কোথায় যাবে কি না করবে, এই পুরো সময়টাই সে ওখানে কাটিয়েছে। সেখান থেকে ওই যে প্রসিকিউটর ওই ট্রাইব্যুনালের, তারা কোনো অবস্থাতেই তাকে ঢাকা পর্যন্ত আনতে পারেনি। তারপরও তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, ফাঁসি, মৃত্যুদণ্ড দিতে পারে নাই। তো এই ধরনের অসামঞ্জস্য তো এই সমস্ত বিচার ব্যবস্থার মধ্যে রয়ে গেছে। তা এইগুলো যদি ধরা হয় তাহলে দেখা যাবে যে ধরা উচিত অবস্থাতে এখানে সম্ভব হবে না। এগুলো ধরা উচিত কিনা, কারণ এগুলো ক্লিয়ার করা তো উচিত। এটা না হয় তাদের বংশ পরম্পরায় এক ধরনের ট্রমা, তারা মনে করবে যে আমাদের পরিবারের একজন মানুষ এইভাবে রাজাকার ছিল, বা সামাজিকভাবেও তো হিউমিলেশনের শিকার হতে পারে। এই জন্য তাদের অ্যাটলিস্ট যদি ওইরকম একটা বিচার করা হয় তাহলে দেখা যাবে যে সঠিক কাজ কোনটা ছিল। ওই সময় যাদেরকে বিভিন্ন বিচারের আওতায় এনে এই ফাঁসি দেওয়া হলো, তারপরে এটিএম আজহারকে তো পুরোপুরি ছেড়ে দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো। তারপরে এই যে মৌলানা আবুল কালাম আজাদ, যাকে বাচ্চু রাজাকার হিসেবে প্রথমেই যার রায়টা দেওয়া হয়েছিল, তো ভদ্রলোক অন্তত পালিয়ে হোক আর যেভাবেই হোক নিজের জীবনটা বাঁচায় রাখছে, বেঁচে আছে। এখন হয়তো দেখা যাবে যে তাকে এখানে নিয়ে আসলে, সে কিন্তু ওই সময় জামাত ইসলামও করতো না মনে হয়। আলোচনায় জানা গেছে যে কাদের মোল্লাও কিন্তু ছাত্র শিবির করতেন, ছাত্র ইউনিয়ন করতো, এইটা প্রচলিত ছিল। আর এই যে মৌলানা আবুল কালাম আজাদ একজন পেশাদার বক্তা ছিল। তারপরে এই যে দেলোয়ার হোসেন সাঈদী একজন পেশাদার বক্তা এবং ওয়াজ করে বেড়াতেন। তো তার ওয়াজ শুনেই তো মানুষ বেশি বিমোহিত হতো এবং ইসলামের প্রতি তাদের একটু মানে আকর্ষণ বাড়তো, আগ্রহ বাড়তো। এই জায়গা থেকেই তাকেও নিয়ে আসা হলো জামাত ইসলাম। সে কখনোই ওই সময় করতো না। জামাত ইসলাম এসে করা শুরু করলো যে তাকে জামাত ইসলাম তাকে তাদের দলে নিল, যে এরকম একজন বক্তা যদি থাকে তাহলে কর্মী ভেড়ানো সহজ হবে। কত পরে এসে 80-র দশকের মাঝামাঝি এসে তারপরে দেলোয়ার হোসেন সাঈদী জামাত ইসলামে যোগদান করছে। তাহলে সেই লোকটা তো রাজাকার ছিল না, আর তাকে তো বারবার বলছে দেলু রাজাকার। এইটা নিয়ে ওইখানে ওই যে সুখরঞ্জন বালি যাকে তার বিরুদ্ধে মানে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসা হলো, সে বলল যে আমি তো মানে তার কাছ থেকে আমরা সাহায্য সহানুভূতি পেয়েছি অনেক, কিন্তু তার হাত দিয়ে যে মানুষ খুন করা যেতে পারে, সে খুন করতে পারে, এইটা আমরা কখনো বিশ্বাস করি না। আর বিশ্বাস করে না বলে সে সাক্ষী দিতে আসছিল। হাইকোর্টের গেট থেকেই তাকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হলো, নিয়ে সীমান্ত পার করে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো ভারতে। সেখানে তাকে জেলখানায় আটকে রাখা হলো। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে কিন্তু সে আসছিল, এসে সেই মানে জানাজায় আসছে, বলে যে আমি শুধু তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছি। মানে কি ধরনের বিশ্বাস, কি ধরনের আস্থা এই দেলোয়ার হোসেন সাঈদীর উপরে তার ছিল। এই বিচারগুলো কিন্তু এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন তাহলে তো এটি তারা বড় ধরনের অপরাধ করেছেন। এটা কিন্তু সব জায়গায় করা যায়, যে কোনো বিচারক যদি ইচ্ছাকৃতভাবে আইনের তোয়াক্কা না করে যদি নিজের ইচ্ছামতো একটা মতামত দিয়ে দেয়, এটাই নিজের ইচ্ছামতো মতামত দিয়ে দাও, তা এইটা সঠিকভাবে বিচার করলে পরে ওই বিচারকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায়, সেটা যদি রাষ্ট্র চায়। জি কাগজি ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু শুনতে চাই। 2013 সালের খবর, ঘুমন্ত ছাত্রদল কর্মীদের উপরে ছাত্রলীগের হামলা, আহত 20। দৈনিক মানব জমিনের খবর ছিল 2013 সালের। ছাত্রলীগের এই আচরণ কি শেখ হাসিনার নির্দেশ ছাড়া চলতো? আমরা প্রায়ই শুনেছি ছাত্রলীগকে নিয়ে শেখ হাসিনা গর্ব করতেন যে তারাই নাকি সমাজের রোল মডেল। আচ্ছা, আমি একটা কথা বলি, শেখ হাসিনা যখন বিরোধী দলে
91 সালে তো বিরোধী দলে, 1994 সালে ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে ছাত্র দলের একটা বড় সমাবেশ, সেইখান থেকে ছাত্রলীগের অর্গানাইজিং সেক্রেটারি মনিরুজ্জামান বাদল তাকে তার পাশ থেকেই তুলে নিয়ে শামসুন্নাহার হলের পাশে যেয়ে তাকে গুলি করে মারা হলো ওই সময়। তখন অসীম কুমার উকিল কিন্তু ওই দলটার সেক্রেটারি, ছাত্রলীগের, এবং সে সাথে সাথে বলল সরকারের অনুচররা তাকে তুলে নিয়ে হত্যা করেছে। শেখ হাসিনার পাশ থেকে নিয়ে গেল, যে নিয়ে গেছে তাকে সবাই চিনে, ডেকে ডেকে নিয়ে গেছে, সবাই নিয়ে গেছে। তাহলে ওই সময় নিয়ে যাওয়ার পরে যাকে দেখলো চিনলো তারা কিন্তু ওই তার বিরুদ্ধে মামলা দেয়নি, কোনো মামলাও দেয়নি। কিন্তু ওই যে বক্তৃতা দিতে হবে, তখন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপিকে কিভাবে কাঠগড়ায় দাঁড় করানো যায়, এই কারণে এই কাজগুলো করেছে। যা কিছু করা হয়েছে শেখ হাসিনার কিন্তু নখদর্পণে সব কিছুই আছে। এর পরবর্তীতে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যা আমি বলেন না কেন, এই ওই সময় আমরা দেখেছি যে ছাত্রলীগের পোলাপান কি করছে, চাপাতি নিয়ে যুবলীগের পোলাপানকে ধাওয়া দিচ্ছে টেন্ডার নেওয়ার জন্যে। পঞ্চগড়ে এগুলো দেখছেন আপনারা অনেকেই, ওই সময় ঘটনাগুলোই। একেবারে নিজের রুমমেট একই সঙ্গে বসবাস করছে কিন্তু দীর্ঘদিন ধরে, নিজের রুমমেটকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করছে। তো এই ঘটনাগুলো তো শেখ হাসিনা জানে। তারপরে এই যে এখনকার যে ঘটনাগুলো, এই যে 2013 সাল, শুধু 2013 সাল না, ধারাবাহিকভাবেই চলেছে, আমরা এই দিনের খবরটি আর কি, তো ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটেছে। এবং প্রত্যেকটা, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি বলি সবসময় যে আওয়ামী লীগ যে শুধু সরকার হিসেবে ফ্যাসিস্ট সেটা না, কিন্তু দল হিসেবেও ফ্যাসিস্ট। কখনোই অন্যের কোনো মতকে তারা গ্রহণ করতে পারে না, অন্যের কোনো মতকে তারা কোনো অবস্থাতে প্রশ্রয় দিতে চায় না। নিজ দলের মধ্যেও যদি একজন আরেকজনের যদি বিরোধিতা করে, সঙ্গে সঙ্গে তাকে মাইনাস করে দাও, বাদ দিয়ে দাও, মানে হত্যা করো এবং শেষ করে দাও। 1972 থেকে 75 পর্যন্ত ওই সময় যে সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে আপনি যে দেখেন, সবই কিন্তু নিজের দলের মধ্যে, বাইরে কোনো কিছুই ঘটে নাই। আর ওই সময় ওই যে যতগুলো হত্যাকাণ্ড ওই সময় থেকে শুরু করে যে শেষ পর্যন্ত দেখবেন ছাত্রলীগের মধ্যে অন্তর কোন দলে যত হত্যাকাণ্ড হয়েছে বা যত নিহত হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের মামলাও হয়নি। না, মামলা হয়নি, মামলা তো করতে দেয় না। মামলা কার বিরুদ্ধে করতে দেবে? আপনার মনে আছে কিনা, এই যে পল্টনেই, তোপখানা রোডেই একটা একজন ড্রাইভারকে মেরে ফেললো, নুরনবী চৌধুরী শাওন, হ্যাঁ শাওন, এবং সেটা কিন্তু মামলাও করতে দেয়নি এমপি থাকাকালীন। এবং যাকে হত্যা করা হয়েছে সে যুবলীগ করতো, এবং ওই যে একজনের গাড়ির ড্রাইভার ছিল সে। তো এই ঘটনাগুলো তো আমাদের চোখের সামনে ঘটেছে। এই সকল পরিবারও তো ন্যায় বিচার করে, কারণ তারা তো নাগরিক হলে কি হবে, কার বিরুদ্ধে মামলাটা করবে? তারা যখনই মামলা করতে যাবে দেখা যাবে পরের দিন তার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখন তো এগুলো আমলে নেওয়া হচ্ছে, এগুলো আমলে এখন বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে এই যে একেবারে ইমিডিয়েট পাস্ট জুলাই বিপ্লবে যে যারা মারা গেছে, সেই হত্যাকাণ্ডের বিচারগুলো করতেই তো হিমশিম খেয়ে যেতে হচ্ছে। সঠিকভাবে এই বিচারগুলো করতে গেলেই তো অনেকভাবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী নেতা যারা ছিল তারা তো এমনি ফেসে যাবে। তো এইগুলো করলেও অন্তত তারা মনে করবে যে একটার মধ্যে দিয়ে যদি ন্যায় বিচার হয়, তাহলে তারাও ন্যায় বিচারও প্রাপ্তিটা যোগ হবে এর সঙ্গে। এই ধরনের একটা ওদের মধ্যে মানে আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে বিরাজ করছে বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ। একই বিষয়ে ব্যারিস্টার টিপু ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আওয়ামী লীগের যত অপকর্ম বা মানে এগুলো সব যদি বিচার করা হয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে ন্যারেটিভ প্রচার করত, সেই ন্যারেটিভ কি টিকবে কিনা? আসলে দেখুন, এর আগে আমি একটু টপিকসটা বলি যে শ্রদ্ধেয় সাংবাদিক ভাই বললেন যে বিচারপতিরা যে ভুলগুলি করেন, আসলে এখানে আমাদের এখন সংস্কারের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়েছে। ইচ্ছা করলে বিচারপতিদের অসৎ আচরণ এবং গ্রস যে নেগলিজেন্স, ইন্টেনশনাল যে তারা মিসবিহেভগুলি, এটির জন্য তাদের বিচারের আওতায় আনা যেতে পারে। আর ইংল্যান্ডে যেটা আছে, এই ধরনের হত্যা বা যা কিছু হয়, এগুলো ইনকোয়েস্ট আছে, ওখানে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে আইন মন্ত্রণালয়ের আন্ডারে, ওরা আবার এটার সম্বন্ধে একটা জাজমেন্ট করে, বিচার আচার করে, একটা অভিমত দেয় যে না, হি ওয়াজ নট গিলটি অর গিলটি, বা এটার মধ্যে সে এটা বিচার করে না, কিন্তু তার একটা ডিগনিটিটা ফিরে পায়। তো বাংলাদেশে যদি ইনকোয়েস্টটা চালু হতো বিভিন্ন হত্যাকাণ্ডের, তাহলে এই লোকটা যদি নির্দোষ থাকে তাহলে তার এই সম্মানটা সে ফিরে পেত। আওয়ামী লীগের অপকর্মের বিচার করলে এটা শত শত বছর তাদের জেল হবে একজনের, হ্যাঁ, কারেন্ট পানিশমেন্ট বলে এটাকে, একটার পর একটা হবে। কারণ আপনার
দেখেন 72 থেকে 75-এ কোনো হত্যার বিচার হয় নাই। তারা 75-এ 25শে জানুয়ারি সংবিধানকে কয়েক মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে দ্বারা একথা বলে করে সেটার বিচার হয় নাই। তারা ওই আরও আগে যদি আপনি আসেন, তারা এই যে আমাদের মতলবেরই সাবেক ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারি পার্লামেন্টে ছিলেন, একটা বিষয় নিয়ে তর্কের কারণে ওনাকে এই তাদের নেতা শেখ মুজিবুর রহমান চেয়ার উঠিয়েছেন, আমরা যেটা ইতিহাসে জানি। তিনি তখনই হার্ট ফেল করেছেন এবং কিছুক্ষণ পরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডে সিরাজ শিকদারকে মারার পরে বলছেন কোথায় এখন সিরাজ শিকদার? সিরাজ শিকদার বাংলাদেশে প্রথম আমরা বলবো গুম হয়েছে। হি ওয়াজ কিডন্যাপড এট দ্য ফার্স্ট টাইম ডিউরিং আফটার দ্য লিবারেশন। হ্যাঁ, এবং এটা অথরিটেরিয়ান গভর্নমেন্টের ডাইরেক্ট হেড অফ স্টেটের মাধ্যমে হয়েছে। তারপরে আপনার এই যে রক্ষী বাহিনী প্রধান তোফায়েল আহমেদ, উনি এখন অসুস্থ, গ্রেপ্তার হন নাই। তো তোফায়েল আহমেদের নেতৃত্বে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল, মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল। তো এগুলো তো আমরাই শুনছি, জাসদের নেতারাই বলে 30,000 জাসদের নেতা কর্মী। এত বড় মাস মার্ডার হয়েছে বাংলাদেশে, কোনোটার বিচার কিন্তু হয় নাই। আবার তারপরে গেল এই যে 24-এর যেটা হলো, এটা তো একদিনের না, এটা আমাদের দলেরই তো এই 24-ও আমাদের দলের নিয়ার অ্যাবাউট 500 পিপল হ্যাজ বিন কিল্ড। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমাদের প্রমাণই আছে 450 মতো। এবং এই গত 2-3 টার্মই তো প্রায় 4,000-এর উপর 5,000 5,500 লোক গুম হয়েছে। হ্যাঁ, ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে। তারপরে কি নির্মমভাবে মানুষকে হত্যা করা হয়েছে, রিমান্ডে মানুষ মারা গেছে, জেলখানায় মারা গেছে, থানায় মারা গেছে। এগুলির বিচার যদি করা যায় হয়তো বাংলাদেশে প্রপারলি, তাইলে এই যে দেখেন একটা বিচারও আমি জানি না কতটুকু হয়, শুরু হয়েছে আমরা দেখি এর শেষ কোথায়। এটা তো বিচার তো সংস্কারের মধ্যে পড়ে, বাট এত সময় লাগবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বিচার এখনও মাঝে মাঝে চলতেছে, এই জন্য এটা কয়েক বছর সময় লাগবে। এবং যদি সত্যিকার বিচার হইতে হতো শেখ হাসিনার তো 1,000-1,500 বছর জেল হবে তার, যে ধরনের হত্যাকাণ্ড একটার পর একটা হেড অফ স্টেট। এবং এই যে অপরাধ চক্রে আওয়ামী লীগের কোন লেভেল পর্যন্ত আসলে এইটা একবারে গ্রাস রুট থেকে শোনেন, যখন হেড অফ স্টেট কত বড় অপরাধ করেছে সে 2018-তে যখন রাতের 14-তে তো হলোই, 18-তে যখন রাতের অন্ধকারে ভোটগুলো করলো, তখন তার নেতাকর্মীরা মনে করছে যে শেখ হাসিনাই নেতা। বাংলাদেশের 10.5 কোটি ভোট যখন নিয়ে গেল রাতের অন্ধকারে, সে টিকে গেল। হ্যাঁ, 24-এ টিকে গেল, 2014-তে টিকে গেল। যখন একটা ডাকাত 1-2টা হত্যা করে কিছু, যখন দেখা যায় হাজার হাজার শত শত মানুষ খুন করে, তখন কিন্তু তার কাছে এটা কিছু লাগে না। তার কর্মীরা ভাবতেছে আরে বাবা তো অলৌকিক পাওয়ার, যা বলতেছে তাই হচ্ছে, মুখে দিয়া যা বলতেছে সে। এই যে বেনজির আর সেনা প্রধান, একটা রাষ্ট্রের মেন যে কি বলে পাওয়ার, সেনা প্রধান, পুলিশ প্রধান, বিজেপি প্রধান, র্যাব প্রধান, আপনার ডিজিএফআই প্রধান, এখন প্রধান বিচারপতি সহ সব যখন এই ধরনের একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের কলকাঠি নাড়ে, ওই দেশের মানুষ যে বেঁচে আছে এই তো বেশি। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। 2018 সালের খবর, বিচার বহির্ভূত অ্যাকশনের বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের আহ্বান, দৈনিক মানবজমিনের খবর ছিল। এত আহ্বান জানানোর পরও ওই সময়ের সরকার বা আমলারাও তো একটুও নড়ে চড়ে বসেনি। এটা ওনারা বড় ধরনের অর্থনৈতিক সহিংসতার মধ্যে চলে গেছে। মানুষ হত্যা করলে ধরে আনলি কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা নিত তারা। যেমন আপনি নিজেরা জানেন 7 খুন যেটা ঘটলো, এটা আমাদের মতলবের সাবেক অবৈধ এমপি মোফাজ্জল হোসেন মায়ার আপন মেয়ের জামাই কর্নেল তারিক, সে তো আরও হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিল। সে 7টারে মেরে ফেলাইলো। এবং কি একজন নিরীহ আইনজীবী হিন্দু মানুষ, উনি দেখছে, উনি বলতে পারতেন না কি ঘটনা, উনি কেন দেখলো তারে নিয়ে মেরে ফেলাইলো। তো এই হত্যাকাণ্ডের পিছনে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে। আর এগুলি করতে করতে মানুষকে একটা ভীতির কালচারে পরিণত করা হয়েছে। কিন্তু জাতিসংঘের মতো প্রতিষ্ঠান যখন এগুলো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়, তাদেরকে তো থোড়াই কেয়ার করে। আরে উনি তো এই সাবেক ফ্যাসিস্ট হাসিনা, তো জাতিসংঘ বলেন, জো বাইডেন বলেন, পৃথিবীর কোন আমেরিকা উনি যাবেন না, কোনো যাওয়ার দরকার নাই। ওনার মুখে তো খই ফোটে, উনি তো পৃথিবীর কাউরই কিছু মনে করতেন না, যার কারণে শি ওয়াজ ডেমকেয়ান প্রধানমন্ত্রী ছিলেন। আমিরুল ইসলাম কাগজ, এর পরেও আওয়ামী লীগের কর্মীরা তারাও তো জানে যে শেখ হাসিনার ক্যারেক্টার এরকম, বা আওয়ামী লীগের পলিসি লেভেলের নেতাদের মানসিকতাই এমন। তারপরেও এক প্রজন্ম পর প্রজন্ম কি করে আওয়ামী লীগের কর্মী বা নেতা জন্ম নেয়? ওই যে জন্ম নেয়, একটু আগে উনি বললেন যেটা, শেখ হাসিনা পারে, শেখ হাসিনা পারে, সবকিছু পারে, অলৌকিক ক্ষমতা আছে তার কাছে, এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি যে আর ক্ষমতা থেকে যাবেন না, এই ধরনের একটা বিশ্বাস, এই ধরনের একটা
মানে মনোজগতে তাদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে যে শেখ হাসিনা না মরা পর্যন্ত তার কাছ থেকে আর কেউ কোনো ক্ষমতা নিতে পারবে না। শেখ মুজিব সবকিছু একটা মিথ তৈরি করেছিল, শেখ মুজিব ছাড়া আর কিছু না। এই শেখ মুজিব ছাড়া যে আর কিছুই না, বাংলাদেশের উনি যুদ্ধ করেছেন, উনি স্বাধীন করেছেন, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সব কিছু উনি করেছেন। কোথায় বসে? পাকিস্তানের জেলখানায় বসে। এই যে প্রজন্মের নাগরিক বা এই যে যারা এবার আন্দোলন সংগ্রাম করলো, তারা কি জানে না উনি শেখ মুজিবকে যা কিছু করতে যাচ্ছেন সব একটা মিথ্যা তত্ত্বের উপরে ভিত্তি করেই করছেন। 24-এর একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ পেয়েছি, আমরা বদলে যাব বলে স্বপ্ন দেখি। আমরা আসলে বদলে যাওয়ার যে পথ, এই পথটা কি স্মুথ আছে? রাজনীতিবিদদের মধ্যে আন্তঃসম্পর্ক আরও একটু ডেভেলপ করতে হবে, ভালো করতে হবে, এবং এই যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরও একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকেও কিন্তু আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না, তাদের আকাঙ্ক্ষাকেও আমাদের কনফিডেন্সে আনতে হবে, এটা হচ্ছে আমার কথা। জি, ধন্যবাদ ব্যারিস্টার টিপু ভাই। আমি সমন্বয়কদের বা যারা ছাত্র আন্দোলন ওদের প্রতি শ্রদ্ধা স্নেহ রেখে বলছি, আমাদেরকে আর একটু সহনশীল হওয়া দরকার, রাজনীতিকে রাজনীতি দিয়ে করা, এবং আমাদের আসলে যারা যারা পরিপক্ক রাজনীতিবিদ আর যারা ইয়াং রাজনীতিবিদ, ডাইনামিক, তাদের সাথে যোগসূত্রটা আরও নমনীয়, আরও পলিটিক্যাল, নাইস না হলে এই যে ছোটোখাটো জিনিসগুলি আমরা এখন ফেস করতেছি। কারণ পলিটিক্স রাজনীতিবিদের এট দ্য 11th আওয়ারে রাজনীতিবিদ দিয়ে রাজনীতি করতে হবে। জি, ধন্যবাদ ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচয় পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের নাগরিক অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।